চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের কার্যক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। ১, পরিচ্ছেদ ৫ থেকে ধ্বনি ও বর্ণ থেকে আমরা প্রশ্ন প্রথমে রেখেছি, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তোমাদেরকে এটি ইতিমধ্যে আমি গত ক্লাসে পড়িয়েছি, দেখি তোমরা উত্তর করে ফেলো। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনিগুলো আমি নিচে লিখে দিয়ে দিচ্ছি, আবার তোমাদের আবার জন্য রিভাইজ হয়ে যায়, সেই জন্য আমি আবার লিখে দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর লিখো। উত্তর তো ইতিমধ্যে লিখে ফেলার কথা, উত্তর তো ইতিমধ্যে লিখে ফেলার কথা তোমাদের। এই যে এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আমি এটা এভাবে লিখে দেওয়ার একটা কারণ আছে, অবশ্য আবারও বলছি, গত ক্লাসে বলছি, মৌলিক স্বরধ্বনি এটা মনে রাখবা ৭টি। কয়টি মৌলিক স্বরধ্বনি? ৭টি। শুধু যে মৌলিক স্বরধ্বনি ৭টি এটি না বলছিলাম, এটাও তোমাকে মনে রাখতে হবে। শেষ, এটা মাথায় রেখো। আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাচ্ছি। দেখো ২ নম্বর প্রশ্নটি হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীক অর্থাৎ আমরা মুখে যেটা বলি সেটা ধ্বনি, যেমন অ কিংবা আ কিংবা ক, এটা ধ্বনি। এই ধ্বনিটা যখন লেখা হয় অর্থাৎ এটা যখন একটা চিহ্ন আসে তখন সেটাকে কি বলে? যেমন আমরা বললাম ক, দেখছো এটা ধ্বনি। এই ধ্বনিটা যখন আমরা একটা চিহ্ন দিই, যে ধ্বনিটা আমরা মুখে উচ্চারণ করছিলাম সেটা ছিল হচ্ছে অ কিংবা ক। আবার বলছি দেখো ক, এটা ধ্বনি। আর এটা যদি আমরা লিখি, এই যে দেখো এটাকে চিহ্ন হইলো না? হ্যাঁ, এই চিহ্নটিকে কি বলে? এটি একটি বর্ণ। বুঝতে পারছো বিষয়? তার মানে ধ্বনির চিহ্নকে অর্থাৎ ধ্বনির প্রতীককে, এই যে এটা প্রতীক ধ্বনির, এই প্রতীকটাকে কি বলা হয়? বর্ণ। এটির উত্তরটি এখানে যুক্ত করা হয়নি, দুর্ভাগ্যক্রমে শুধু উত্তর লেখাটাই আসছে। আমি তোমাদের একটু বলে দিই এটা নিয়ে। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো যে আমি কোন কৌশলের সামনের দিকে আগাচ্ছি। তোমরা অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। চলো আমরা সামনের দিকে যাই। এটার উত্তর তো পেয়ে গেছি আমরা, বর্ণ। ৩ নম্বরে চলে এসেছি আমরা। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? এটিও আমি তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছি। উত্তর করে ফেলো দ্রুত, প্লিজ দ্রুত উত্তর করো। আমরা জানি কোন ব্যঞ্জন বর্ণের নিচে, যেমন ধরো আমরা বললাম এই যে এই বর্ণটি, এটি একটি ব্যঞ্জন বর্ণ, এই বর্ণটির মধ্যে কোনো কার নাই, তাহলে কোন বর্ণটি আছে? তুমি দেখো এই বর্ণটি একটি স্বরধ্বনি আছে, সেটি ছাড়া তুমি উচ্চারণ করতে পারবা না, সেটা হচ্ছে অ। যেমন তুমি দেখো ল, এই তো পারতেছ না, দেখছো ল, এই দেখছো এর মধ্যে কি আছে তাহলে? ও। হ্যাঁ, তাহলে প্রতিটি ব্যঞ্জন বর্ণের নিচে একটি করে কি থাকে? অ। এখানে প্রশ্ন কি ছিল? ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? ও আছে বলে ধরে নেওয়া হয়। আশা করি তোমরা পারছো অনেকেই। উত্তর কি করছো আমার দেখার সুযোগ হয়নি। ফাইন, তোমরা ক উত্তর করেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে, সবার উত্তর হয়েছে। এবার আমরা ৪ নম্বরটিতে যাচ্ছি। দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম আমরা পড়ছি, সেটা হচ্ছে অনুবর্ণ। হ্যাঁ, এবার অনুবর্ণ ৩ ধরনের হয়, সেটা আমরা জানি, র‍্যাপ, ফলা এবং তোমার হচ্ছে বর্ণ সংক্ষেপ, এই তিনটা। তাহলে তোমার হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। তাহলে এটি আমি আবারও বলে দিচ্ছি, অনুবর্ণ হয় আবার ৩ ধরনের। কি কি হয়? একটা হচ্ছে র‍্যাপ, তারপরে হচ্ছে তোমার ফলা এবং কি বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ। আমার প্রিয় দাখিল ২৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো ভাবছো যে হুবহু এই ১৬০টি এমসিকিউ থেকে কমন পাবে, সেটি কিন্তু ঠিক হবে না। আমি দেখো কি করে দিচ্ছি তোমাকে, পাশে আবার এটা বলে দিচ্ছি। তার মানে এমসিকিউ দেখতেছো তুমি, এটা তথ্য পাচ্ছ তুমি ওইটারও। এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, আশা করি তোমার পুরোটা বই আবার শেষ হয়ে যাবে এবং এখান থেকেও তুমি অনেকগুলো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। চলো আমরা সামনের দিকে যাই। এবার দেখি আমরা বাংলায় সংখ্যা বর্ণ কয়টি? এটি খুবই সহজ। সংখ্যা বর্ণ তো নিশ্চয়ই ১০টি। সেটি কোনটা থেকে কোনটা সেটা ওইটা আমি বলে দিই। আমরা জানি ০ থেকে ৯, অর্থাৎ ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সংখ্যা বর্ণ। এটার উত্তর তোমরা করে ফেলেছো, উত্তর হয়েছে। আমরা ৬ নম্বরে চলে যাচ্ছি। দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? এই উত্তরটি কিন্তু আমরা ভুল করি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? আমরা তখন বুঝে ফেলি মৌলিক স্বরধ্বনি কয়টি, এটি কিন্তু না। মৌলিক স্বরধ্বনি কিন্তু বিষয়টা, এটা হচ্ছে এখানে আসবে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি, অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে মোট ধ্বনি কয়টি? তাহলে আমরা জানি স্বরধ্বনি কয়টি, আমি লিখে দিচ্ছি, তোমরা উত্তর করে ফেলো। স্বরধ্বনি ৭টি আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ৩০টি, আর ৩০ আর ৭ মিলে কত? ৩৭টি। অর্থাৎ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে ৩৭টি। সবাই কি বুঝতে পারছো? আবারও দেখো, আমি তোমাকে বলছি, প্রশ্ন আসছিল মৌলিক ধ্বনি কয়টি, আমি তোমাকে বলে দিছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। সুতরাং আমরা এভাবে পড়ে যাব। তোমরা যেন আক্ষেপ না করো যে আমাদের হুবহু কমন আসে নাই। হুবহু না আসলে ইনশাল্লাহ এই দুটো থেকে তো চলে আসবে। বুঝতে পারছো সবাই? আমরা ৭ নম্বরে চলে আসছি। সবাই কমন বেক্স রেডি রাখো। নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? অস্বচ্ছ এবং স্বচ্ছ আমরা বলছিলাম যুক্ত বর্ণ ২ ধরনের। একটা স্বচ্ছ যেটা দেখা যায় স্পষ্ট বর্ণগুলো, আর একটা অস্বচ্ছ যেটা দেখা যায় না। এবার তুমি এখানে দ্রুত দেখো যে কোনটা দেখা যায় না। এখান থেকে আমরা যদি একটা একটা করে দেখি, যে তোমার লয় ল স্পষ্ট দেখা যাচ্ছে, লয় প স্পষ্ট দেখা যাচ্ছে, কয় ক স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে কয় সারা বেড়া মানে কি আছে বোঝা যাচ্ছে না, এর মধ্যে আছে হচ্ছে ম, তার মানে কয় ম না। উত্তর হচ্ছে খ। ৮ নম্বরে দেখি আমরা, কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায়? হ্যাঁ, বাধা পায় কোনগুলো? আমরা জানি। বাধা পায় না কোনগুলো সেগুলো জানি। বাধা পায় না হচ্ছে স্বরধ্বনি, তাহলে বাধা পায় কোনগুলো? ব্যঞ্জন ধ্বনি। যেমন তুমি দেখো, বলো অ আ ই উ এ ও এ, বাধা পাইছে কোথাও? না। আমরা ৭টি মৌলিক স্বরধ্বনি বলে ফেললাম, অ আ ই উ এ ও এ। এবার তুমি বলো, এই যে একটু আগে বললাম বর্ণটি, ব্যঞ্জন বর্ণ
দেখছো আটকে গেছে জিভটা, তার মানে বাধা পায় কোনগুলো, ব্যঞ্জনগুলো। আশা করি তোমরা বুঝে ফেলছো এটা। তারপরে আমরা দেখি ব্যঞ্জনের উত্তর হয়ে গেল আমাদের 9 নম্বরটি, বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে। এটা তুমি পারবে না, তাহলে এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব, বেয়াদব। যদি আমরা এইটা মনে রাখি তাহলে আমরা এই তিনটি মনে রাখতে পারবো যে এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব। কিভাবে? আমরা সেই কৌশলী দেখতে থাকি, তার মধ্যে তোমরা উত্তর করে ফেলো উত্তর কোনটি হবে। আমি নিজেও জানি না আসলে এখানে কি দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলছিলাম যে এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব, তাই না? তাহলে তুমি দেখো তো একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টি? একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত 32টি। দেখো পূর্ণ বয়স্ক মানুষের দাঁত 32টি, আর পূর্ণমাত্রা বর্ণ 32টি। এখন ধরো যে আমরা বলছি পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। এবার ধরো আমরা বলছি এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব। থাপ্পড় কি কেউ এমনি দেয়? এমনি এইভাবে তো কেউ থাপ্পড় দেয় না। থাপ্পড় দিয়ে তোমরা দেখবে এখন ইদানিং এরকম থাপ্পড় শুরু হয়েছে, এরকম এই যে দিয়ে এরকম যাবে, গিয়ে তারপরে এরকম মারবে একটা, তাই না? বলো, তাহলে থাপ্পড় আসলে কতটুকুতে লাগবে? অর্ধেক গালে থাপ্পড় লাগবে। যদি অর্ধেক গালে থাপ্পড় লাগে, এই দেখো অর্ধেক গালে যদি থাপ্পড় লাগে, তাহলে কয়টা দাঁত পড়ার কথা? 32টির মধ্যে 16টি। কিন্তু না, 16টি দাঁত তো পড়বে না, কারণ আমরা জানি 16টির মধ্যে আবার উপরে আছে 8টি, নিচে 8টি। তার মানে ঠাড়ায় একটা থাপ্পড় মারলে এই দেখবো যে মুখ একটু বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে উপরের পাটি অথবা নিচের পাটি, অর্ধেক পাশের উপর অথবা নিচ, এই দুই পাশের কোনো একটি। বুঝতে পারছো আশা করি? 32 আর 8 কত? 40। না, আমার মারার কোনো নিয়ত নাই। আশা করি বুঝে ফেলছো তোমরা, ফাইন। এরপর তাহলে দেখো, আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। স্যার নেটের সমস্যা, হ্যাঁ কারেন্টে স্মরণ করছে, এটা সত্য। আমাদের এখানেও মনে হয় বৈদ্যুতিক গোলযোগ হয়েছে এবং ওয়াইফাই কানেকশন গিয়ে আবার ডাটা চালু হয়ে আবার ওয়াইফাই হয়েছে, তো এই জন্য একটু সময় লেগে গিয়েছে। দেখো এভাবে দেখো, তারপরে সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক, এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি কোনটি ভুল আসলে। উয় গ, তুমি তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, এখানে আছে উয় গ, কিন্তু এখানে আছে উয় ঘ, তার মানে এটা ভুল। তুমি দেখো কুল। এবার দেখো এটাতে কি আছে, আমরা এটা বলি ইং ইং কিংবা হিবিজিবি গ, এটা বলি, কিন্তু না, এর মধ্যে আছে বর্গীয় জ যোগ ইয়, তার মানে এটাও কি ভুল। তার মানে আমরা এবার দেখি মূর্ধন্যস্ব ইয়, মূর্ধন্যস্ব ইয়র কোনো সংযুক্ত হয় না, হয় কি জানো? তার মানে এটাও ভুল, হয় হচ্ছে মূর্ধন্যস্ব যুগ মূর্ধন্য। হ্যাঁ, যারা উত্তর ক করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, তারপরে চলো আমরা দেখি, তার মানে 10-এর উত্তর কত? ক, মূর্ধন্য সুযোগ মূর্ধন্য। ওকে, এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে, মূর্ধন্য সুযোগ সবসময় একটি হর্ষন্ত থাকবে। বুঝতে পারছো বিষয়? ওকে,